সাধারণ মানুষের উপর যখন কোনো অন্যায় অবিচার হয় তখন সেটা পুলিশ দেখে, কিন্তু এখানে দিনে দুপুরে একটা এসপিকে গুলি করে মেরে দেওয়া হয়। আর খুনটা কে করেছে এটা জানলে তোমাদের হুঁশ উড়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমরা কেউই গেস করতে পারবে না যে আসল হত্যাকারীটা কে। বলছিলাম শাহিদ কাপুর অভিনীত দেবা মুভিটির কথা। আর কোনো স্পয়লার না দেওয়ার সময় নষ্ট না করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় দেব আমরে নামক এক পুলিশ অফিসার বাইক নিয়ে যাচ্ছিল। ফোনে কথা বলার সময় সে কাউকে বলছিল আমি কেসটা সমাধান করে ফেলেছি, আমি জানি যে হত্যাকারীটা কে। ঠিক তখনই দেব দুর্ঘটনার শিকার হয়ে যায়। পরদিন শহরে গুন্ডাদের মধ্যে তো খুশির ধুম পড়ে যায় যে দেবা মারা গেছে। সবাই ওর ভয়ে ভয়ে থাকতো, আর এখন ওরা শান্তিতে গুন্ডাগার্দিও করতে পারবে। এদিকে দেখা যায় দেবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ফারহান নামের আরেক পুলিশ অফিসারকেও দেখা যায়। বিভিন্ন জনকে কল দিয়ে সে এটা ইনশিওর করছিল যে দেব এখনো মারা যায়নি। আর কেবিনে অজ্ঞান হয়ে পড়ে আছে দেব। নার্স ওর স্যালাইনটা পাল্টিয়ে দিতে যাওয়ার সময় খেয়াল করে জ্ঞান ফিরেছে দেবের। পরে সাথে সাথেই সেখানে ফারহানও চলে আসে আর কেসটা সম্পর্কে দেবকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। আসলে দুর্ঘটনার আগে দেব ফারহানের সাথেই কথা বলছিল, কিন্তু এই দুর্ঘটনায় দেব তার মেমোরি হারিয়ে ফেলেছে। ওর কিছুই মনে নেই, এমনকি সে যে কে এটাও না। তখনই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ফারহানের বিয়ে হচ্ছিল। সেখানে দেব খুব নাচানাচি করছিল। ওরা দুজনে বন্ধু হলেও ভাইয়েরই মতো। আর দেবের বোনের সাথে ফারহানের বিয়ে দিচ্ছিল। খুব সুন্দরভাবে ধুমধাম করেই হয়ে যায় ওদের বিয়ে। সেখানেই দিয়ার সাথে দেখা হয় দেবের। আসলে দিয়া এক কনস্টেবলের মেয়ে, যিনি দেবের নিচেই কাজ করত। ওকে দেখেই ভালো লেগে যায় দেবের, কিন্তু দিয়া এখানে অনেক ভাব নিতে থাকে। এদিকে দেখা যায় রাস্তায় চেকিং চলছিল। সেখানে ইনচার্জ রয়েছে রোহান ডি সিলভা নামের এক পুলিশ অফিসার। আসলে শহরে প্রভাত ইয়াদব নামের এক সন্ত্রাসীর ঢোকার কথা টের পেয়েছে পুলিশ, তো ওকে ধরার জন্যই এত কারবার। চেকিং করার সময় সেখানে এক নেতা চলে আসে। ওনার নাম জয়রাজ আপটে। সে কিছুতেই তার গাড়ি চেক করতে দিবে না বলে জানায়। রোহান অনেক করে রিকোয়েস্ট করলেও কোনো লাভই হয় না। তিনি আরও বলে যদি তোর চেক করার প্রয়োজন হয় তবে আমার বাড়িতে এসে গাড়ি নিয়ে যাস। এটা বলেই চলে যায় জয়রাজ। আর পাশ থেকে এই সব কিছুই দেখছিল দেব। সে আজকে এই থানায় নতুন জয়েন করেছে। দেখা যায় দেব আর রোহান ছোটবেলার খুব ভালো বন্ধু, একদম ভাইয়েরই মতো। তারপর দেব রোহানকে নিয়ে জয়রাজের বাড়িতে চলে আসে। ওর বাড়িতে আজ একটা পার্টি চলছিল। আসলে জয়রাজের বইয়ের জন্মদিন আজকে। তখন দেব রোহানকে চাবি আনতে ভেতরে পাঠায়। কিছুক্ষণের মধ্যেই রোহান চলে আসে, কিন্তু চাবিটা সে আনতে পারেনি। তারপরেই দেব যায় বাড়ির মধ্যে তাদেরকে মারতে শুরু করে দেয়। এত মানুষও যেন দেবের কাছে কিছুই না। এক নিমিষেই সবাইকে মেরে দিয়ে আসে জয়রাজের কাছে। তারপর বলতে থাকে পুরো রাস্তা তোদের, আর আমরা শুধু একটু চেকিংই করি। সেখানেও যদি তুই এসে পাওয়ার দেখাস তবে তোর বাড়িতে এসেও আমার সেটাই করা উচিত। তো সময় থাকতে ভালো হয়ে যা। ঠিক তখন একজন চাবিটা এনে দেয় দেবকে। তারপর সেটা নিয়েই চলে আসে দেব। পরদিন সকালবেলাতেই দেখা যায় থানায় জয়রাজ এসেছে কমপ্লেন করতে, কেন গতকাল রাতে দেব তার বাড়িতে গিয়ে তার সাথে এমন ব্যবহার করলো। এদিকে ফারহান এসে দেবকে বলে কেন করিস তুই এসব? দেখ তো পত্রিকায় নিউজও ছাপা হয়েছে পুলিশ নাকি গুন্ডা, আবার এর মধ্যে আমারও নাম আছে। তবে এটাও ওরা সবাই মিলে হেসেই উড়িয়ে দেয়। তারপর দেব সরাসরি সেখান থেকে চলে আসে ওই নিউজ চ্যানেলের অফিসে। এসেই একজনকে মারা শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে দিয়াও এসে পড়ে। আসলে দিয়াই নিউজ চ্যানেলে চাকরি করত, আর দেবের নিউজটা দিয়াই লিখেছিল। তখন দেব বলে মাফিয়ার লেখা যাই লেখো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কাউকে এর মধ্যে টানিও না। ওনারা আমার মতো না, সবাই সৎ পুলিশ অফিসার। এটা বলেই সেখান থেকে চলে আসে দেব। সেদিন বিকেলবেলাতেই দেখা যায় প্রভাত ইয়াদবের খোঁজ পেয়েছে পুলিশ। শহর থেকে দূরে এক বাড়িতে আছে প্রভাত। তো পুলিশ টিম সেখানে এসে পৌঁছে আস্তে আস্তে আগাতে থাকে সেই বাড়ির উদ্দেশ্যে। আর দেব এখানে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। যেতে যেতে সে ফোনে কথা বলছিল। ঠিক তখনই ফোনের লাইনটা কেটে যায়। তারপর পরই দেবও এখানে এসে পৌঁছে। ততক্ষণে দুজন পুলিশ অফিসার ভেতরে ঢুকে গেছে, আর বাকিরাও আগাচ্ছিল ওই দিকেই। ঠিক তখনই হয় ধামাকা। ভেতরে থাকা দুজনেই মারা যায়, আর গুরুতর জখম হয় একজন। সাথে সাথে খানিকটা চোট পায় দেব, আর অন্য দিক দিয়ে পালিয়ে যায় প্রভাতরা। এটাতে দেব অনেক কষ্ট পেয়ে যায় যে ওর চোখের সামনে এই ঘটনা ঘটে গেল আর কিছুই করতে পারল না সে। যে লোকটা জখম হয়েছিল সে ছিল দিয়ার বাবা। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে দিয়া চলে আসে আর দেবকে বলতে থাকে এটা কেমনে সম্ভব? যখনই প্রভাত ইয়াদবকে ধরতে যায় পুলিশ তখনই সে পালিয়ে যায়। আমার তো মনে হয় তোমাদের মধ্যে কেউ ওর খবরই আছে। পুলিশের সকল মুভমেন্ট সম্পর্কে ইয়াদবকে সেই অবগত করে। সেদিন রাত্রেবেলাতেই দেখা যায় দেব আর রোহান বসে এগুলা নিয়ে কথাবার্তা বলছিল। ঠিক তখনই রোহানের বাবা চলে আসে। তিনি দেবকে একদমই পছন্দ করে না, কারণ বাবা চাইতো যে রোহান পুলিশ না হোক। তিনি চাইতেন রোহান তার ব্যবসা সামলাক। কিন্তু দেবের সাথে থেকে থেকে রোহানও দেবের মতোই হয়ে যাচ্ছে। আর দেব তো পুলিশের চাকরি পেয়েছিল নিজের বাবাকে পুলিশে ধরিয়ে দিয়ে। দেবের বাবা ছিল অনেক বড় মাপের একজন সন্ত্রাসী, কিন্তু বাবার কোনো কথাই গায়ে লাগে না রোহান। পরদিন সকালবেলাতেই প্রভাত ইয়াদবের খোঁজ আবারও পায় পুলিশ।
সাথে সাথেই সেই এলাকার বড়সড় একটা ফোর্স নিয়ে চলে আসে দেব আর রোহান। এখানে এসেই ড্রোনের মাধ্যমে ইয়াদবের এক্স্যাক্ট লোকেশনটা ট্র্যাক করা শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে একটা ঘরের মধ্যে পেয়ে যায় ইয়াদবকে। ওই ড্রোনটা দেখে টের পেয়ে যায় ইয়াদবরা, এটাতে ড্রোনটা ধ্বংস করে দেয় ওরা। তখন পুলিশ ফোর্স যেতে থাকে ইয়াদবকে চারদিক থেকে ঘিরে ফেলতে। ঠিক তখনই সেই এলাকার সব সাধারণ মানুষ কেন জানি পুলিশের ওপরই অ্যাটাক করে বসে। পুলিশ তো কিছুই বুঝে উঠতে পারে না যে হচ্ছেটা কি। এদিকে ইয়াদব পালিয়ে বের হয়ে যায় আর একটা ধামাকা করে যেতে থাকে। আর সেই ব্যাপারটাই দেখে ফেলে রোহান আর ইয়াদবকে পিছা করতে শুরু করে দেয়। এদিকে দেখা যায় এপাশে ফাইট করছিল দেব, সবাইকে কুত্তা মারতে থাকে দেব। এতজন মানুষও যেন ওর কাছে কিছুই না। এদিকে রোহান পেয়ে যায় ইয়াদবকে, শুরু হয়ে যায় ওদের মধ্যে তুমুল মারামারি। কিন্তু কোনোভাবেই রোহান ইয়াদবের সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে রোহানকে ধরাশায়ী করে ফেলে ইয়াদব। এবার ওর মাথায় বন্দুকটা তাক করে। ঠিক তখনই দেব পেছন থেকে গুলি করে ইয়াদবের মাথায়। মারা যায় ইয়াদব। তখন দেব বলে, ওকে আমি না, তুই মেরেছিস, এটাই জানবে সবাই। এতে তোর বদমেজাজি বাবা তোকে বাহবা দিবে। প্রথমে কোনোভাবেই রাজি হয় না রোহান, কিন্তু অনেক করে বলার পরেও রাজি হয়ে যায়। পরদিনই রোহানের এই বীরতার জন্য একটা পার্টি রাখা হয়। সেখানে রোহানের বাবা খুব গর্বের সাথে বলে তার ছেলের সম্পর্কে। এটা দেখে অনেক ভালো লাগে দেবের। এটা এক প্রকার রিভেঞ্জ রোহানের বাবার বিরুদ্ধে। সেখানকার পার্টিটা চলতে থাকলে হঠাৎই রোহান তার প্রেমিকা রেবেকাকে বিয়ের জন্য প্রপোজ করে। রেবেকাও খুশি খুশি হাঁ করে দেয়। খুব সুন্দরভাবে শেষ হয়ে যায় পার্টিটা। কিছুদিন পরে রোহানকে তার বীরতার জন্য গ্যালেট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপর রোহান দু কথা বলতে থাকে, এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি মানুষ মারার জন্য। যদিও মানুষ মারা ঠিক না, তবে কোনো কোনো ক্ষেত্রে মারার প্রয়োজন পড়ে যায়। আমি সবসময় আমার ডিউটিকে প্রায়োরিটি বেশি দিয়েছি। এটুকু বলতেই হঠাৎ একটা গুলি এসে সোজা রোহানের হাতটা ছিদ্র করে দেয়। পুরো প্রোগ্রামে তো হইহুল্লা দিয়ে ছেয়ে যায়। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। এখানে দেখা যায় ফারহান কাহিনীটা বলছিল দেবকে। তারপর বোনের কল আসলে কথা বলে বোনের সাথে দেব। তারপর পরই বাড়িতে নামিয়ে দিয়ে আসার সময় একটা পেন ড্রাইভ দেয় দেবকে। এটাতেই রোহান হত্যার কেসের ফাইন্ডিংসগুলো আছে, যেটা ইনভেস্টিগেট করতে গিয়ে তোর এই দুর্ঘটনা হয়েছিল। সেখান থেকে দেব সোজা বাড়িতে চলে আসে আর রোহান হত্যার কেসটা নিয়ে স্টাডি করতে শুরু করে দেয়। কাহিনীটা আবারও ওই অ্যাওয়ার্ড সেরিমনিতে চলে আসে। রোহানকে মারার পর একটা ক্যামেরা নিয়ে দেব দেখতে পায় এক বিল্ডিং থেকে একজন স্নাইপার হাতে পালাচ্ছিল। সাথে সাথে চলে আসে সেখানে আর খোঁজাখুঁজি শুরু করে দেয়। কিন্তু সেই বিল্ডিংটাতে অনেক খোঁজাখুঁজি করেও কাউকেই পায় না। পরদিনই পুরো রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন হয় রোহানের শেষ কার্য। সবাই ওর এই অকাল মৃত্যুতে অনেক কষ্ট পেয়ে যায়। ঠিক তখনই দেব ডিসিপি ফারহানকে বলতে থাকে, ওরা আমাদের ফাংশনে এসেই আমার ভাইকে মেরেছে। এবার আমরাও ঢুকবো প্রতিটা গলি মহল্লা, যেসব জায়গাগুলো আমরা ছেড়ে রেখেছিলাম। কিন্তু এবার আমার ফুল ফ্রিডম লাগবে। আর এসব কথা শুনে ফারহানও রাজি হয়ে যায় আর ওকে ফুল ফ্রিডম দিয়ে দেয়। সেদিন থেকে ইনভেস্টিগেশন শুরু করে দেয় দেব। সেদিন ক্যামেরা দিয়ে যাকে সে দেখেছিল তার একটা স্কেচ বানিয়ে নেয় দেব। এটা কে ছিল জানার জন্য প্রভাদিয়া দেবের রাইট হ্যান্ডম্যান বান্টিকে প্রয়োজন ছিল। কিছুদিন আগে একটা কেসে সে জেলেই ছিল, তারপর সে বেলে এখন বাইরে চলে এসেছে। তো ওকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে রাস্তায় পেয়ে যায় ওকে। তারপর গাড়ি থেকে ওকে ফালানোর চেষ্টা করে। যখন ওকে ফালাতে পারে না তখন পিছা করতে করতে চলে আসে একটা মহল্লায়। কিছুক্ষণের মধ্যেই ধরে আনে বান্টিকে। তারপর ওকে স্কেচের ছবিটা দেখায় এবং বলে এটা কে, কিন্তু কিছুই জানে না বান্টি। তাকে অনেক মারধর করার পরও কিছুই বলতে পারে না বান্টি। যতই মারধর করুক, যার সম্পর্কে সে কিছু জানেই না তার সম্পর্কে সে কিভাবে কিছু বলতে পারে। এগুলা দেখে ওর বউ চলে আসে আর বান্টিকে বাঁচানোর খুব চেষ্টা করে। সাথে সাথে ওর বউয়ের মুখের মধ্যে বন্দুক ঢুকিয়ে দেয় দেব। ওকে দেখে একদমই পুলিশ মনে হচ্ছিল না, সেই যেন আসল ভিলেন। এগুলো দেখে অনেকেই আসতে থাকে বান্টিকে বাঁচাতে আর দেবকে মারতে। তখনই সেই স্টাইলে বন্দুকটা লোড করে পা দিয়ে আর রেডি হয়ে যায়। কিন্তু কনস্টেবলটা অনেক করে বলে সেখান থেকে দেবকে নিয়ে আসে এক বৃদ্ধ দম্পতির কাছে। যে বিল্ডিংটা থেকে গুলিটা চালানো হয়েছিল এই দম্পতির বাড়িও সেই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়েই। আর রোহান যেদিন মারা গিয়েছিল তার আগের দিন ওই বিল্ডিংয়ের সামনে সবুজ কালারের একটা গাড়ি দেখেছিল বৃদ্ধ মহিলাটা। কিন্তু এটাতে তো কিছুই প্রমাণিত হয় না। তখন সবকিছু বাদ দিয়ে থানায় চলে আসে দেব। তারপর পরই কনস্টেবলটা বলে ওই সেম মডেলেরই সবুজ কালারের গাড়ি আপনার কাছেও আছে। তখন দেব বলে এটা এতক্ষণ কেন বলনি। ঠিক তখনই রোহানের প্রেমিকা ভাবনার কল আসে দেবের ফোনে। তখন ভাবনা বলে তোমার সাথে জরুরি কিছু কথা আছে রোহানকে নিয়ে। তারপর একটা হোটেল রুমের নাম্বার দিয়ে সেখানে চলে আসতে বলে। এদিকে দেখা যায় জয়রাজ আপ্টের একটা সমাবেশ হচ্ছিল, সেখানে চলে আসে দেব। তারপর কনস্টেবলটাকে পাঠায় আপ্টেকে ডেকে দেওয়ার জন্য। কিন্তু ওর সেক্রেটারি বলে এখন সম্ভব না, এখন বস অনেক ব্যস্ত আছেন, আপনারা বিকেলবেলা আইসেন। এটা এসে যখন কনস্টেবলটা দেবকে বলে সে তো পাগলাই হয়ে যায় আর একটা হ্যান্ড মাইক নিয়ে আপ্টের সম্পর্কে এটা ওটা বলতে শুরু করে দেয়। সাথে খারাপ খারাপ অঙ্গভঙ্গিও করতে থাকে। পরে গাড়ির সাথে একটা কাগজ লাগিয়ে দিয়ে চলে আসে দেব। সেদিন সন্ধ্যার সময় ফারহানের ডাকে আসে দেব। আপ্টের সমাবেশে গিয়ে ওইসব কর্মকাণ্ড করার জন্য দেবের উপর অনেক রাগ দেখায় ফারহান। ওর এইসব কাজের জন্য উপর থেকে অনেক চাপ আসছে। আপটে তো চায় তোকে সাসপেন্ড করে দিতে।
আর এবার মনে হয় আমিও তোকে বাঁচাতে পারবো না। তখন দেব বলে, রোহানের খনিকে খুঁজে বের করতে আমার যা যা করতে হবে আমি সব কিছু করবো। আমি চাকরির পরোয়া করি না, চাকরি থাকলে থাকবে আর না থাকলে চলে যাবে। এটা বলেই সেখান থেকে বাইক নিয়ে চলে যায় দেব। 50 মিনিট পরে ফারহানকে কল দিয়ে জানায় কেসটা সলভ করে ফেলেছে সে। কে হত্যা করেছে আমি জানি। এটা বলতে বলতেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় দেবের। এতটুকু বলেই থামে ফারহান। তুই যেহেতু এই কেসটা একবার সলভ করেছিলি তো তুই আবারও পারবি। তুই তো শুধু তোর মেমোরি হারিয়েছিস, মস্তিষ্ক না। কিন্তু কোনোভাবেই দেব বুঝতে পারছিল না সে কিভাবে এই কেসটা সমাধান করবে। তারপর ফারহান এসে দেবকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়েই চলে যায়। ঠিক তখনই দুজন লোক আসে একটা অ্যাড্রেস জানতে, আর আচমকাই দেবকে অ্যাটাক করে বসে। দেব কিছু বুঝে ওঠার আগেই ওদেরকে মারা শুরু করে দেয়। দেবের হাত পা যেন একা একাই চলছিল। পরক্ষণে আরও লোকজন আসে ওকে মারার জন্য। আসলে বান্টির বইয়ের সাথে সেদিন দেব অমন ব্যবহার করার জন্যই ওরা একে অ্যাটাক করতে এসেছে আজকে। ঠিক তখনই দেব আবারও সেই স্টাইলে পা দিয়ে বন্দুকটা লোড করে রেডি হয়ে যায়। এটা দেখে এবারকার মতো ওরা চলে যায়, আর যাওয়ার সময় বলে যায় আমরা আবারও আসবো। আর তুই আমার বইয়ের সাথে অমন ব্যবহার করা একদমই ঠিক করিসনি, এর মূল্য তোকে পরিশোধ করতেই হবে। বাসায় এসে দেব অনেক চিন্তায় পড়ে যায়। কিভাবে সেই কেসটা সমাধান করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই দিয়া দেখা করতে আসে দেবের সাথে। যদিও দেবের কিছুই মনে পড়ছিল না দিয়ার সম্পর্কে, তারপরে তার সাথে অভিনয় চালিয়ে যায়। দেব যে তার মেমোরিটা হারিয়ে ফেলেছে এটা দেব, ফারহান আর তার ডাক্তার ছাড়া কেউই জানতো না। দিয়ার থেকে সে জানতে পারে ওই অ্যাক্সিডেন্টের আগে দিয়ার সাথে কথা বা দেখা করেনি দেব। তাহলে মধ্যের ওই 20 মিনিট সে কোথায় গিয়েছিল? পরদিন সকালবেলায় দেবের অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা সাইকিয়াট্রিস্টের কাছে। সেখানে গেলে ডাক্তার জানায় তোমার মেমোরি হয়তোবা সময়ের সাথে সাথে চলে আসবে। দুর্ঘটনার আগের দেব আর এখনকার দেব এক নয়। দুর্ঘটনার আগের দেব যদি দেব এ হয় তাহলে তুমি হবে দেব বি। তবে দেব এ এর শারীরিক সবকিছুই তোমার বেশি মনে রেখেছে। একটু সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তেই। সেখান থেকে দেব সোজা চলে আসে থানায়। ওকে ইউনিফর্মে দেখে তো সবাই অবাক হয়ে যায়, কারণ দেব কখনোই ইউনিফর্ম পরতো না। তারপর কেস নিয়ে আলোচনা করার সময় দেশের সবচেয়ে ভালো স্নাইপার ব্যবহার করা গুন্ডাকে ডাকতে বলে দেয় দেব। তারপর পরে চলে আসে কোর্টে। বান্টির বইয়ের মুখের ভিতরে বন্দুক ঢুকে ভয় দেখানোর জন্য ও কেস করেছিল সে। কোর্টে আসার পরে দেবকে জিজ্ঞাসা হয় সেই মহিলাটাকে চেনে কিনা, কিন্তু সে জানায় না আমি চিনি না এই মহিলাকে, আর কোনোদিন দেখিও নি। তারপর পরে কোর্টে সেই দিনের করা একটা ভিডিও দেখানো হয়। সেখানে ছাপ ছাপ দেখা যাচ্ছে দেবের বিরুদ্ধে যেসব আরোপ লাগানো হয়েছে সবকিছুই সত্য। তখন দেবের উকিল জাজের থেকে কিছুদিনের সময় চায়, কারণ দুর্ঘটনা থেকে দেব এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তো জাজ দেবকে 2 মাসের সময় দেয়। সেখান থেকে দেব চলে আসে তার ফোনটা নিতে। দোকানদার আগামীকালকে দিতে চাইলে তাকে মেরে আজই নিয়ে নেয় ফোনটা। সেখানে দিয়ার সাথে কাটানো ক্লোজ কিছু মুহূর্তের ছবি দেখতে পায় দেব। হঠাৎই দেব খেয়াল করে দেখে রাস্তা দিয়ে একটা নীল গাড়ি যাচ্ছে, কিন্তু সেটা তখন হলুদ লাইটের নিচে যাওয়ায় গাড়িটা দেখতে সবুজ মনে হচ্ছিল। এটাতে দেব বুঝতে পারে যে ওই বৃদ্ধ মহিলার যে গাড়িটি দেখেছিল সেটা আসলে নীল ছিল, মানে এতদিন ওরা ভুল কার ফলো করছিল। ঠিক তখনই একজনের খোঁজ পেয়ে যায় ওরা, আর সেদিকেই যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে চলে আসে সেই জায়গায়। আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়ে ধরে ফেলে সবাইকে। পরে মেন লোকটা পালিয়ে যায়। ওকে পিছা করতে থাকে দেব আর একটা লেডি কনস্টেবল। ওই লোকটা যখন বোটটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কেন জানি দেব গুলি চালাচ্ছিল না ওর ওপর। তখন মেয়ে কনস্টেবলটা গুলি করে ধরে ফেলে লোকটাকে। আসলে ইনি ইয়াদবের ডানহাত মান্দার। ওকে গুলি করা এখন সে আইসিইউতে। ওর জ্ঞান ফিরলেই জানা যাবে যে পুলিশ থেকে কে খবর পাঠাতো ইয়াদবকে। পরদিন রোহানের জন্য সবাই সমবেত হয়। এখানে দেবও চলে আসে। পরে সে বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকলে সেখানে রেবেকা আসে আর বলতে থাকে তোমার দুর্ঘটনার দিন রাতে হোটেল রুমে যা যা হয়েছিল সেগুলো তুমি কাউকে বলনি, এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এর মানে হচ্ছে মধ্যের ওই 20 মিনিট দেব রেবেকার সাথেই হোটেল রুমেই ছিল। ওই হোটেল রুমের ভেতরে রেবেকার সাথে কি হয়েছিল দেবের, সেটা একটু পরেই জানতে পারা যাবে। দেবও জানে না তাদের মধ্যে কি হয়েছিল সেদিন রাত্রে। এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় দেব। পরদিনই রেবেকাকে একটা রেস্টুরেন্টে ডাকে দেব আর সেদিন রাতে কি হয়েছিল সেগুলো জানতে চায়, কিন্তু কোনোভাবেই রেবেকা এগুলো বলতে চাচ্ছিল না, কারণ দেব সেগুলো রেকর্ডিং করতে চাচ্ছিল। এটাতে রেবেকা রেগে চলে যেতে থাকে আর বলে ওই ভিডিওগুলো তুমি কোনোদিনও পাবে না, আর ভিডিওটা ডিলিট করতে যায়। ঠিক তখনই খপ করে ফোনটা নিয়ে নেয় দেব। ওর ফোনে দেখতে পায় রেবেকা আর রোহানের একটা ভিডিও কল রেকর্ডিং। সেটা রোহান মারা যাওয়ার আগের দিন রাতের। সেখানে রেবেকা বলে কাল তুমি কি বক্তব্য দিবে একবার আমার সামনে রিহার্সেল করে নাও, আর আমার একটা ঝামেলার জন্য গতকালকে তো আমি থাকতেও পারবো না, এটা না হয় আমি একটু আগেই শুনে নিলাম। তখন রোহান বলতে শুরু করে মানুষকে মারার জন্য আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আমি সবসময় আমার ডিউটিকে সবার উপরেই রাখতাম, কিন্তু এবার আমার বন্ধুকে উপরে রাখবো। আসলে ইয়াদবকে আমি মারিনি, ওকে মেরেছে আমার বন্ধু, আমার ভাই দেব। তো এটা তোর অ্যাওয়ার্ড, তুই এটা ডিজার্ভ করিস দেব। এগুলো দেখে দেব বুঝে যায় ডিপার্টমেন্টে কেউ আছে যে আমাকে এই অ্যাওয়ার্ডটা পেতে দেখতে চায় না, আর সে কোনোভাবে জেনে গিয়েছিল রোহানের প্ল্যান আর ওকে মেরে দিয়েছে। এদিকে দেশের নাম্বার 1 স্নাইপার গুন্ডাকে ডাকা হয় ক্রাইম সিনে। তারপর তাকে ওই বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়,
কিন্তু লোকেশন দেখে সে জানে এখান থেকে মারা একদমই অসম্ভব। কখনো গুলি টার্গেটে লাগানো সম্ভব না, কারণ পুরোটাই ফাঁকা জায়গা আর বাতাসও অনেক বেশি। তারপর সে আরেকটা বিল্ডিং দেখিয়ে বলে এখান থেকে একদম ক্লিন শট নেওয়া সম্ভব। সেখানে সে সবকিছু পর্যবেক্ষণ করে সে জানায় এখানে কিলার রিমোট কন্ট্রোল স্নাইপার ব্যবহার করেছে আর মোবাইল দিয়ে সব কাজ শেষ করেছে। তাহলে ওই বিল্ডিংটা যে লোক দেখেছিল দেব তার কি? তখন ওই ক্যামেরাটাই আনা হয় যে ক্যামেরাটা দিয়ে সেদিন দেব ওই বিল্ডিংয়ের লোক দেখেছিল। কিন্তু ওই ক্যামেরা দিয়ে তো এত দূরে কিছুই দেখা যায় না, তাহলে সেদিন দেব কিভাবে দেখেছিল? পরদিন পুলিশ কমিশনার এসে দেবকে আচ্ছাহারে ঝাড়তে থাকে, কারণ এতদিন হয়ে গেল আর সে কিছুই খুঁজে পায়নি। তারপর সে জানতে পারে দেবর মেমোরিটাও চলে গেছে। পরে কেসটা দেবের থেকে নিয়ে আরেকজনকে দিয়ে দেয় আর আগামী 48 ঘন্টার মধ্যেই কেসের সকল ডকুমেন্ট ওকে দিয়ে দিতে বলে। তারপরই দেব চলে আসে মান্দারের সাথে দেখা করতে। তখন মান্দার যেন ওই খবরের কানেকশন ডাইরেক্ট ইয়াদবের সাথে ছিল। ওর আসল নাম তো জানি না, কিন্তু ওকে বুল বলে ডাকত ইয়াদব। তখন দেব আসে ফরেন্সিক ডিপার্টমেন্টে আর ইয়াদবের ফোন কলের লিস্টটা নেয়। তারপর সে জানতে পারে প্রত্যেকটা অপারেশনের আগেই বুলের নাম্বার থেকে ইয়াদবের নাম্বারে কল যেত, শুধু শেষ অপারেশনটা ছাড়া। সেখান থেকে সোজা বাড়িতে এসে সবকিছু নিয়ে ঘাটাঘাটি করতে থাকে দেব। পুরো 48 ঘন্টায় সে এইভাবেই কাটিয়ে দেয়। তারপর ফারহানের কেসে এসে বলে কেস সলভড। গত 48 ঘন্টা আমি যা পেয়েছি সবকিছুই ফাইল আছে। আসলে এতদিন ধরে যে বুলটাকে ওরা সবাই মিলে খুঁজছিল সেটা আর অন্য কেউ না, সেটা দেব নিজেই। সেই ইয়াদবকে কল দিয়ে সবকিছু জানাতো। আসলে রোহান এই সত্যটা জেনে গিয়েছিল যে দেবই আসল বুল। তখন দেব বলে আমি তো তোর মতো বড় ঘরের না, তো কখনো আমি পেট ভরে খেতেও পারতাম না। এমনই একদিন বাড়িতে মিষ্টি দিয়ে যায় একজন লোক, আর আমি খিদের জ্বালায় পুরোটাই খেয়ে ফেলি। এজন্য আমার বাবা আমাকে অনেক মেরেছিল সেদিন। তারপর আমি হাসপাতালে যাই আর সেখানেই দেখা হয় প্রভাত দাদার সাথে। ওই দিন সেই আমার হাসপাতালের সব বিল দিয়ে দিয়েছিল। তারপর থেকে আমি ওর সাথেই থাকতে শুরু করি, এই জন্যই আমি ওকে হেল্প করতাম। তখন রোহান বলে প্রভাত আমাদের লোকের সাথে কি করেছে তোর মনে নেই? দিয়ার বাবার কি অবস্থা করেছে সে? এটা শুনে দেব বলে এই জন্যই তো মেরে দিয়েছে ওই হারামজাদাকে। এখন আমি একটা সেকেন্ড চান্স চাইছি, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। কিন্তু রোহান একদমই দেবের সাথে একমত হতে পারে না, আর সে দেবের মুখোশটা সবার সামনে খুলতে চায়। এটাতে দুজনের মধ্যে খানিকটা হাতাহাতিও হয়ে যায়। এরপর যে দেব ফারহানকে বলে তোমাকে তো আমি সেদিন রাতেই বলে দিয়েছিলাম যে আমি খুনি, তারপরে তুমি আমাকে দিয়েই কেসটা আবারও সলভ করালে। যেসব রাস্তা দেব এ বন্ধ করেছিল সেগুলো আমি দেব বিকে দিয়ে খোলালে। আসলে তুমি একজন জিনিয়াস পুলিশ অফিসার। আসলে সেদিন রাত্রে বেলায় দেব ওই রিমোট কন্ট্রোল স্নাইপারটাকে জায়গা মতো ফিট করে দিয়েছিল আর মোবাইল দিয়ে সুন্দর করে টার্গেটটা ফিক্সড করে ফেলে। আর সেই অ্যাওয়ার্ডের দিন রোহান যখন বক্তব্য দিচ্ছিল তখন ফার্স্ট থেকে দেব মোবাইলটা ব্যবহার করে শট নিয়ে মেরে দেয় রোহানকে। তারপর স্নাইপারটা সে তার নিজের বাড়িতে বিভিন্ন জিনিসপত্রের সাথে লুকিয়ে রাখে আর ইচ্ছে করে পুরো কেসটাকে ঘোলাটে করতে থাকে দেব। ওই বিল্ডিংয়ে কোনো মানুষ না দেখেই বলে যে মানুষ। তারপর প্রভাতের লোকদের দিকে তীর ছড়ে। ওর একটাই চাওয়া ছিল যে সে যেন ধরা না পড়ে। আর অ্যাক্সিডেন্টের রাতে রেবেকা যখন দেবকে ডেকে রোহানের সেই ডেমো স্পিচটা দেখায়, এটাতে দেব বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। এই জন্যই সে ফারহানকে কল দিয়ে সবকিছু বলে দেয় যে আমিই রোহানের খুনি। তারপর ওর অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছিল। ফারহান ওকে ধরার আগে বলে আমি একটু দিয়ার সাথে দেখা করতে চাই। তখন গিয়ে দিয়াকে সবকিছু খুলে বলে, আর দিয়া ওর নামের নিউজটা সবার আগেই করে। 6 মাস পরের কথা, জেলের ভেতরে কয়েদিরা সিগারেট খাচ্ছিল। তখন এক পুলিশ এসে ওদেরকে ধমকাতে থাকলে কয়েদিরা সবাই মিলে পুলিশদেরকে বেধম মারতে শুরু করে দেয়। এতগুলো কয়েদির সাথে একদমই পুলিশরা পেরে উঠছিল না। ঠিক তখনই দেব চলে আসে লাঠি হাতে আর কয়েদিদের আচ্ছাহারে পিটাতে শুরু করে দেয়। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।